এই তারেক রহমান আর শিলং সালাউদ্দিনের এক টুকরা মাংস খুঁজে পাবেন না। ভয়াবহ পুলিশ বিদ্রোহ সৃষ্টি হবে। কথাগুলো রেকর্ড করে রাখেন, দাদা ভাইরা আবার খুঁজবেন তখন। 1/11 তারেক রহমানের কোমর ভাঙিয়ে ফেলা হয়েছিল শুধু নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য। মুসলেকা দিয়া লিখিত দিয়েছিলেন যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতি কোনোদিন করবে না। এই মুসলেকা দিয়া বিদেশে পালাই গেছিল। এখন পর্যন্ত দেখেন না, সোজা হয়ে না হাঁটতে পারে না, নামাজ পড়তে পারে না চেয়ার ছাড়া। কিন্তু এইবার কোনো মুসলেকায় কাজ হবে না। পিতা খুনি জিয়াউর রহমানের মতো তারেক রহমানের পরিণতি হবে, মনে রাখেন। 1/11 তারেক রহমানের কোমরে করে ভেঙে ফেলা হয়েছিল নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য। মুসলেকা দিয়া বিদেশে পালাই গেছিল যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতিও করবে না। কিন্তু বিদেশে যাইয়া 9 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে 24 দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেন এক এক করে করে। 24-এর 5 আগস্ট এই যে সন্ত্রাসী হামলার মাধ্যমে এতগুলো পুলিশ সদস্য হত্যা করলো, 3000-এর অধিক 3700 পুলিশকে হত্যা করলো। একদিকে পুলিশ হত্যার বিচার তো করবাই না, অন্যদিকে পুলিশ বাহিনীকে রাজাকারদের সাথে তুলনা, যে পুলিশ হত্যার বিচার হইলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার হবে। এর মানে কি বুঝাইলো? যারা সেদিন পুলিশকে নির্মমভাবে হত্যা করছে তারা দেশপ্রেমিক, তারাই প্রেমিক, আর পুলিশ ছিল রাজাকার, জঙ্গি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে হাজার হাজার সেনাবাহিনীকে হত্যা করছিল 5 মিনিটের বিচার কার্যের মাধ্যমে। ক্ষোভে চট্টগ্রাম বিদ্রোহের মাধ্যমে একেবারে ব্রাশ ফায়ার করে জিয়াউর রহমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যায় না। একটা বাক্স কবর নিয়ে রাজনীতি করার জন্য ওই একটা বাক্স মাটি দেওয়া হয়েছে, আর আগামী তখন খালেদার কবর নিয়ে রাজনীতি, আর কোনো কিছুই না। পুলিশের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে, যে পুলিশ সদস্য এক বাপের জন্ম, যার ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে, সে চুপ থাকবে না। মনে রাখেন, সুযোগ আসবে, সময় সব সময় এক কুলে চলে না। এটা বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, সকালে পানি একদিক যায়, বিকালে অন্য দিকে আহে। আমি নিজে সাক্ষী। 24-এর 5 আগস্ট যাত্রাবাড়ি থানার পুলিশ সেদিন অস্ত্র মাটিতে রেখে হাত উপর করে বলতেছিল, আমরা স্যালেন্ডার, আপনারা আমাদের উপর আক্রমণ করেন না, আপনারা আন্দোলন করতেছেন ওদিক দিয়ে করেন রাস্তায়, কোনো সমস্যা না, আমরা আপনাদেরকে কোনো বাধা দেব না। কিন্তু সেদিন হায়নার দলেরা সেই কথা শুনে নাই। বলতেছিল নারায় তাকবীর বল ধ্বনি দিতেছিল, আর বলতেছিল পোড়াইয়া মার সব হবে, পেট্রোল ঢাল, বোমা মার সব হবে, এই কথাগুলো বলতেছিল। তাদের নির্মম ভাবে পিটে হত্যা করে শরীরে পেট্রোল ঢালে জ্বালাই দেওয়া হয়েছিল। এটা আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। এত ক্ষোভ পুলিশের উপরে ছিল না। ক্ষোভের কথা বলা হয়, তাহলে নারী পুলিশ কনস্টেবল 7 মাসের অন্তর সপ্তাহ, তারপর কিসের ক্ষোভ? সে কার নামে মামলা দিছে, সে কারে আলাইছে, কারে ঘুম থেকে সে গ্রেপ্তার করে নিয়ে আসছে। সে বারবার বলতেছিল, ভাই আমার পেটে বাচ্চা আছে, আমি 7 মাসের অন্তর সপ্তাহ, আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না। সেদিনও হায়নার দলেরা তাদেরকে ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই, তাদেরকে নির্মম ভাবে সেই নারী পুলিশ কনস্টেবলকে পুরাই মারছিল, হত্যা করছিল। খোদার কসম করে বলতেছি, পুলিশ হত্যার বিচার হবেই হবে, আজ নয়তো কাল। কিন্তু যত দেরিতে হবে ততই সমস্যা বাড়বে, যত দ্রুত এর বিচার হবে ততই সমস্যা রাষ্ট্র থেকে কমবে। কখনো বলি না যে শুধু পুলিশ হত্যার বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। স্নাইপারের মাধ্যমে কারা সেদিন ছাত্র সাধারণ মানুষকে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, অবশ্যই তাদের বিচার হবে। আবু সাইদকে কারা হত্যা করেছে, অবশ্যই তাদের শনাক্ত করা হবে। আবু সাইদ সেদিন পুলিশের গুলিতে নিহত হয় নাই, তাকে পিছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে। আমি প্রত্যেকজন পুলিশ সদস্য ভাইদের কাছে বলবো, অনুরোধ করব, যদি এক পিতার জন্ম হয়ে থাকেন, যদি আপনার দেহে ন্যূনতম দেশপ্রেম থাকে, তাহলে আপনার সহকর্মী হত্যার বিচারের বিষয় বুকে হাত দিয়ে শপথ নিতে হবে। আর পুলিশের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে, রাজাকারের বাচ্চা আছে, যেগুলো ইতিপূর্বে ওই যে বাহার এই সাবযাত্রা, তারা পুলিশ হত্যার সাথে জড়িত, যে কারণে তারা এই চাকরি জীবনে এই বাহিনীতে থাকা পর্যন্ত পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলে নাই। কিছুদিন আগে আপনার বাহিনীর প্রধান বলেছে পুলিশ হত্যার বিচার হবে, আর সালাউদ্দিন বলেছে পুলিশরা রাজাকার ছিল, তাদের হত্যার বিচার হইলে 71-এর মুক্তিযোদ্ধাদের বিচার হবে। আরে যে লোকটা কোনটা সরকার পতনের আন্দোলনে পুলিশকে মারা আর রাষ্ট্র তৈরির জন্য আন্দোলনে রাজাকারকে মারা, এই সাধারণ সিম্পল মিনিংটাই বুঝে না, সে তো রাজাকারের বাচ্চা। সুতরাং আপনার বাহিনীর মধ্যে সেই রাজাকারের বাচ্চাদেরকে আপনাদের শনাক্ত করতে হবে, বিচার হবেই হবে, একদিন আগে বা পরে। নির্মম ভাবে 3700 পুলিশকে হত্যা করা হয়েছে। আজকে পুলিশ হত্যার বিচারের বিষয় যখন বলা হচ্ছে, তখন সারা বাংলার পুলিশ সদস্যদের রাজাকারদের সাথে তুলনা করা হয়েছে। যে পুলিশ সদস্য এক বাপের জন্ম, যে পুলিশ সদস্যদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে, সেই প্রতিবাদ করবে, সেই সোচ্চার হবে। মুসলেকা দিয়ে প্রাণী বাচ্চা বিদেশে বৈশা
ষড়যন্ত্রের মাধ্যমে 9 সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটাইয়া দেশপ্রেমিক চৌক সেনা অফিসারদেরকে হত্যা করেছিল এই তারেক রহমান। আপনারা খুব মনে আছে, নিশ্চয়ই জানেন, জিয়াউর রহমানের লাশের কিন্তু কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। বাস ফায়ার করে তার অস্তিত্ব একেবারে মুছে ফেলেছিল সেই সেনা অফিসাররা তৎকালীন সময়। কেন? কারণ জিয়া ক্ষমতা দখল করেই 2500 সেনা অফিসারদেরকে নির্মমভাবে 5 মিনিটের বিচার কার্যের কথা বলে তাদের হত্যা করেছিল। সেনা সৈনিকদেরকে হত্যা করেছিল, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। সেই ক্ষোভ থেকে এই সেনা অফিসারগণেরা তখন বিদ্রোহ করে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। ওই কবরটা তার না, ওইখানে একটা বাক্স, খালি ভবিষ্যতে কবর নিয়ে রাজনীতি করবে সেই কারণে একটা বাক্স ওইখানে পুঁতে রাখা হয়েছে। আর এখন আর বাক্সের কথা বলতে পারবেন না, কারণ তার নাই বাক্স, তার নাই কবর নেই, কিন্তু খালেদা জিয়ার তো কবর আছে। রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে নাকি? রাষ্ট্র তৈরির আন্দোলন আর সরকার পতনের আন্দোলনে ন্যূনতম জ্ঞান যার মধ্যে নাই, সে নিশ্চিত রাজাকারের বাচ্চা, অবশ্যই রাজাকারের বাচ্চা। ডেভিল ইউনূস ক্ষমতা থাকতে ডিএমপি কমিশনার সাজ্জাদ বলে নাই আন্দোলন যারা করে রাস্তা, সে আন্দোলন দমানোর জন্য কোন কোন আইনে, যারা গাড়ি পোড়ায়, গাড়ি ভাঙচুর করে, সরকারি সম্পত্তির উপর আঘাত হানে, তাদেরকে কোন আইনের ভিত্তিতে চাইলে পুলিশ গুলি করতে পারে। তবে সেই আইনের ভিত্তিতে তৎকালীন সময় পুলিশ, আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ যে আইনের ভিত্তিতেই করেছিল, বর্তমানে তো তারাই সেই আইনের দোহাই তো দিতেছে। তাহলে পুলিশকে হত্যার বিষয় রাজাকারদের সাথে আজকের পুলিশ সদস্যদের তুলনা করা হয়েছে। ডেভিল ইউনূস ইন্ডিমিনিটে চালু করে পুলিশ হত্যার বিচার বন্ধ করে দিল। তারেক আইসা এক এক সময় আশ্বস্ত করলো পুলিশ হত্যার বিচার কেন, সকল অপকর্মের হত্যার বিচারই হবে। পুলিশটা কিছুটা আশ্বস্ত হইল। আর এই মুহূর্তে তারেক তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বলাইলো পুলিশ হত্যার বিচার হইলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে। অর্থাৎ পুলিশ সদস্যদেরকে রাজাকারে পরিণত করলো, রাজাকারদের সাথে তুলনা করা হইল। তাই পুলিশে রাজাকার, তাদের বিচার হবে না। তারা যেদিন পুলিশকে মারছে, যারা পুলিশকে মারছে তারা দেশপ্রেমিক। এখন পুলিশ প্রধান কিছুদিন আগে বলছে যে পুলিশ হত্যার বিচারও শুরু হবে। কি বক্তব্য দিবেন তিনি তার বাহিনীর উদ্দেশ্যে? তার মুখ কোথায় লুকাবেন তিনি? তার প্রতিক্রিয়া কি? এই বিষয়টা এখন পুলিশ সদস্যদের জানতে চাওয়া উচিত। প্রিয় পুলিশ সদস্য ভাইরা, সেই দিন 5 তারিখে আমি যাত্রাবাড়িতে ছিলাম। যাত্রাবাড়ি থানার পুলিশগণেরা যেভাবে হাত উঁচু করে অস্ত্র মাটিতে রেখে তারা বারবার বলেছিল আমরা স্যালেন্ডার, আপনারা আন্দোলন করবেন করেন, আপনারা ওই দিকে চলে যান। গণভবনের দিকে ছুটে যাচ্ছিল মানুষ। রাস্তার ওই পারে যে একটা রাস্তা আছে, বড় রাস্তাটা, তারা ওই পারে যারা মূলত আন্দোলনে ছিল তারা ওদিকে যাচ্ছিল। কিন্তু যারা জঙ্গি ছিল, যারা সন্ত্রাসী ছিল, তারা সেদিন যাত্রাবাড়ি হামলা করেছিল। আমি দেখেছি কিভাবে নির্মম ভাবে পুলিশ সদস্যদের পিটাইয়ে মারছে। সেইখানে থাকা সেদিন সেনাবাহিনীর কিছু অফিসার যারা ছিল, তারা সদস্যরা ছিল সাজোয়া যান নিয়ে, তাদের ইন্ধনে, তাদের উস্কানিতে, তাদের সেখানে ইন্ধন ছিল, তাদের নিবিড়, তাদের নীরব সমর্থন ছিল। আমি দেখেছি সেদিন কিভাবে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ বাহিনীর উপরে, বলতেছিল পুরাই আমার সব হবে, নারায় তাকবীর ধ্বনি দিতেছিল তৎকালে। আমি নিজে সেখানে সাক্ষী। পুলিশ আত্মসমর্পণ করেছিল, কিন্তু ছাড় দেওয়া হয় নাই। প্রত্যেকজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটাইয়া হত্যা করে শরীরে পেট্রোল ঢেলে পোড়াই মারছিল। একজন নারী পুলিশ সদস্যদের অন্তঃসত্ত্বা নারী, তিনি সেদিন বারবার বলেছিল ভাই আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে 7 মাসের বাচ্চা, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু হায়নার দলের হৃদয় সেদিন নরম হয় নাই, সেই নারী পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা বলবেন পুলিশের উপরে তাদের ক্ষোভ ছিল, একজন নারী পুলিশ কনস্টেবল কি তার কারণ নামে মামলা দিতে পারে? মামলার কোনো অধিকার তার আছে? তাকে কেন মারাই হলো? পুলিশের উপরে ক্ষোভ ছিল না ভাই। সেদিন এই হামলাটা, সেদিন গণ অভ্যুত্থান হয় নাই, সেদিন জঙ্গি হামলা হয়েছে। তাদের মূল টার্গেট ছিল সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া, টার্গেট ছিল সরকারি বাহিনী যেখানে আছে আজকের এই পুলিশ সদস্যদেরকে হত্যা করা, হত্যা করে ঝুলিয়ে দেওয়া ফ্লাইওভারে। বাংলার ইতিহাসে কখনো এমন নরকী ঘটনা শুধু পাকিস্তানের আমলেই হয়েছিল। আমার মুক্তি বাহিনী ভাইদেরকে হত্যা করে যেখানে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। নদীতে, খালের, বিলে বালে তাদের লাশ খুঁজে পাওয়া গেছিল, তাদের লাশ পড়েছিল, কাকে খেয়েছিল। ঠিক তদ্রুপ ভাবে এই 24-এর 5 আগস্ট জঙ্গিরা হামলা করে পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে দিয়েছিল, পিটিয়ে হত্যা করে তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছিল। আর আজকে তার বিচার হবে না, বরঞ্চ পুলিশ তো রাজাকার, তাদেরকে যারা হত্যা করেছে তারা দেশপ্রেমিকদের বিচার হয় না।
মনে রাখবেন, এই সংসদ কিন্তু আপনার জন্য না। এই সংসদ দেশের সাধারণ মানুষের নাগরিকের প্রতিনিধিত্ব করে না। এই দেশে এই সংসদ দেশের প্রতিনিধিত্ব করে না। এই দেশের জন্য তেল কিনতে হইলে ওই যে গোলামি চুক্তি করে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে। এই দেশে এই সংসদের মধ্যে রাজাকারদের নিয়ে আলোচনা হয়, রাজাকারদের সম্মান দেওয়া হয়, পতাকা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়। এই সংসদ আপনার জন্য না, আমার জন্য না। আপনাদের এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। নিজ বাহিনীর সম্মান সমুন্নত রাখার জন্য আপনাদের স্থির হইতে হবে। আপনারা এক কাতারে আসতে হবে। মনে রাখবেন, যে পুলিশ সদস্য পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলে না, সেই পুলিশ হত্যাকারী, সে পুলিশ হত্যার সাথে জড়িত। আপনাদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। যে পবিত্র ইউনিফর্ম, যে শপথ নিয়ে গায়ে জড়িয়েছেন, আপনারা আমার ভাই, আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের সম্পদ। সুতরাং আপনারা আপনাদের শপথ অক্ষুণ্ণ রাখেন। আপনাদের সাথে এই দেশের জনগণ আছে, আপনাদের সাথে ৭১ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমার ভাইয়েরা আছে। বিজয় হবেই হবে। আপনার জাতির জনক বঙ্গবন্ধুর যে বাসভবন, সেটা আপনার তিনবার গুড়িয়ে দেওয়া হলো। আমরা দেখলাম মুক্তিযুদ্ধের মানে একদম ধরে ধরে যেখানে কোনো মুক্তিযুদ্ধের স্থাপনা, যেখানে কোনো মুক্তিযুদ্ধের জাদুঘর, লাইব্রেরি, সংগ্রহশালা, ওগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। খোদ সংসদ ভবনে একটা দল গিয়ে আপনার ৫ই আগস্টের পরে সংসদ ভবনে যে ইতিহাস নিয়ে কাজের কিছু প্রজেক্ট ছিল, সে প্রজেক্টগুলো ধ্বংস করে দিচ্ছে। এবং এটা ছিল খুব শকিং যে এটা কিভাবে হচ্ছে। এটা তো রাজনৈতিক সংঘাত তো এর আগেও বাংলাদেশের ইতিহাসে তো কম হয়নি। কিন্তু মানে বাংলাদেশের পুরো আত্মপরিচয় নিয়ে ধরে টান দেওয়া, বাংলাদেশের একদম কিছু মানে একেবারে মৌলিক যে বিষয়গুলো, যেগুলোর উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, কিছু ইতিহাসের কিছু বিষয়ের স্বীকৃতি, সেগুলোকে পর্যন্ত পাল্টে ফেলার চেষ্টা। এটা কিন্তু আমার মতো, আপনার মতো, ফজল বাড়ি ভাই, আপনি নিজেও সেটা নিশ্চয়ই ফিল করেছেন যেটা হচ্ছে। এবং ঠিক ওই সময় আপনার পটভূমিটা এরকম ছিল যে আপনার দেশে বিদেশে আপনার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরে যারা আছেন, আমরা বহু মানুষ একত্র হওয়া শুরু করি। একটা ছোট্ট একটা ইনফর্মাল গ্রুপ, এটা এখনো আছে, তখনও ছিল, মেলাঘর নামে একটা গ্রুপ ফর্ম করা হয় অনলাইনে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করি। এবং সেই মেলাঘরের গ্রুপের আলোচনা, আপনি মেলাঘরের একটা পটভূমি জানেন, মেলাঘর নামটা আমরা আসলে নিয়েছি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে, যে দেশের বাইরে একটা প্রতিরোধ কেন্দ্র গড়ে ওঠা। ঠিক আছে, সেটাই ছিল মেলাঘর। তো আমরাও মেলাঘর নামটা নেই, সেটা হচ্ছে যে ইট ওয়াজ আওয়ার নড টু দ্য হিস্ট্রি। এবং আমরা সেই মেলাঘরে আপনার এই আলোচনাগুলো শুরু হয়, তাহলে কি করা যায়। কারণ আমরা দেখছি যে ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে কাজ শুরু হয় আপনার অগাস্টের জুলাই, তারপরে সরি 2024-এর জুলাই, তারপরে অগাস্ট, এবং এটা হতে হতে আমরা ডিসেম্বর নাগাদ এসে 2024-এর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটা কাজ কেন করি না। আমরা যেই ভিত্তির উপরে বাংলাদেশ তৈরি হয়েছে, আমাদের পূর্বপুরুষরা, আমাদের এই জাতির নির্মাতারা দেশটাকে গঠন করেছেন, কতজন করেছিলেন এবং কোন পর্যায়ের মানুষগুলা এরা? আমরা কতজন মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক মানুষ জড়িত ছিলেন, কিন্তু কম বেশি সবসময় প্রায় 50 থেকে 70 জন মানুষ জড়িত ছিলেন। এবং এরা কারা? এরা অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুলের শিক্ষক, সাংবাদিক, তারপর অ্যাক্টিভিস্ট, এমন সব অ্যাক্টিভিস্ট যারা আপনার গত 15-20 বছর ধরে খুব মুক্তিযুদ্ধের পক্ষে, 71-এর পক্ষে একদম পরীক্ষিত অ্যাক্টিভিস্ট। তারা অনেক ত্যাগ করে স্বীকার করেছেন, তারা অনেক অবদান রেখেছেন, এমন সব মানুষ, এবং যাদের অপিনিয়নটার একটা দাম আছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাও ছিলেন অনেকে। তো বিভিন্ন পর্যায়ের মানুষ ছিলেন, পেশাজীবীরাও ছিলেন। তো আমরা 2024-এর ডিসেম্বর, এই ডিসকাশন গুলো অনলাইনে হতো। আমরা প্রতি শনিবারে বসতাম, নামটাও ছিল, একটা নাম দিয়েছিলাম আমরা শনিবারের আড্ডা, মেলাঘরের। তো আমরা ওখানে এই আলোচনাগুলো হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত, মানে এটা ইনফ্যাক্ট একজনের কোনো আইডিয়া না, এটা তখন আমরা সবার একটা প্রয়োজনীয়তা বোধ থেকে উঠে এসেছে যে আমরা এক কাজ করি না কেন, যে মৌলিক ধারণাগুলোকে মুছে ফেলার চেষ্টা, আমরা why don't we revisit those ideas, আমরা ওই ধারণাগুলোতে যাই, প্রতিটাকে দেখি, এবং এগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে এখন একটা মানে অপশক্তি, রাজনৈতিক অপশক্তি। আমরা এগুলোকে আবার তুলে আনি। তুলে আনার আগে এইবার আমরা শুধু তুলে আনবো না, এবার তুলে আনার সময় আমরা নিজেরাও এই আইডিয়াগুলোকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যে 71 সাল থেকে দেশটা স্বাধীন হওয়ার পর থেকে এই আইডিয়াগুলো তো ছিল,
সবসময় ছিল, এগুলো আমাদের রাষ্ট্র গঠনের একদম একদম মূল মন্ত্রে ছিল, এগুলো মূলনীতিতে ছিল। কিন্তু কিন্তু আমরা দেখেছি এই আইডিয়াগুলোকে আপনার চর্চা হয়নি, অপচর্চা হয়েছে উল্টা। আবার অনেক সময় দেখেছি একটা শক্তিতে এটাকে মুছে ফেলার চেষ্টা করেছে। এটাই কিন্তু 55 বছর ধরে এই চেষ্টা অব্যাহত ছিল। তা আমরা ঠিক করলাম যে আমরা এই আইডিয়াগুলোকে আবার সামনে নিয়ে আসি, এটা একটা চার্টার বা একটা সনদের ফর্মে আনতে পারি যে, এবং এবার এটা আমরা আনবো কোনো রাষ্ট্র শক্তির অংশ হিসাবে না, কোনো রাজনৈতিক দল হিসাবে না, একটা দেশের সাধারণ মানুষ হিসাবে আনবো, একজন নাগরিক হিসাবে আনবো। এবং এটা 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 হবে জনতার সনদ। এবং এই সনদ কোনো রাজনৈতিক বৈধতা দাবি করবে না, ম্যান্ডেট দাবি করবে না। এটা যেই এটাতে স্বাক্ষর করবে এই সনদ তার। এবং স্বাক্ষর করার আগে আসুন মানে আহ্বানটা ছিল, আসুন আগে আমরা দেখি, চিন্তাগুলোর সাথে দেখে আমরা একমত হতে পারি কিনা, এবং এই চিন্তাগুলোকে ধারণ করতে হবে। এটা শুধু এই সমাজের কিন্তু আরেকটা জিনিস ছিল, এটা একটা অঙ্গীকার, কিন্তু এক ধরনের অঙ্গীকারনামা লেখা হয়েছে অঙ্গীকারনামার ঢঙে। এবং এখানে অঙ্গীকারটা শুধু অঙ্গীকার করেই শেষ না, এখানে প্রথমে আপনাকে উপলব্ধির একটা অংশ আছে যে আপনি কি স্বীকার করেন কিনা, বিষয়টাকে এভাবে দেখেন কিনা। দেখার পরে এইভাবে দেখার প্রেক্ষিতে প্রতিটা মূলনীতি, সেটা ধর্ম নিরপেক্ষতা হোক, সার্বভৌমত্ব হোক, গণতন্ত্রের ধারণা হোক, এই বিষয়ে এবার আপনি একটা ব্যক্তিভাবে, আপনি ব্যক্তি মানুষ হিসাবে একটা অঙ্গীকার করবেন যে আমি এই বোধটাকে আমি আমার নিজের জীবনে, নিজের রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে এটাকে আমি আপহোল্ড করব, এবং এর জন্য যা যা করা লাগে আমি আমার পারিপার্শ্বিক মন্ডলে আমি তাই করব। এইটাই ছিল বেসিক্যালি সনদ। ওখানে মাত্র 8টা অনুচ্ছেদ আছে। একটা বিষয় আপনি চিন্তা করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, বাংলা শব্দের ঘোষণাটা 71-এর 10 এপ্রিল যেটা নেওয়া হয়, যেটা আমাদের সংবিধানের ভিত্তি, এমন একটা ভিত্তি, এমন একটা সংবিধান থাকা সত্ত্বেও এইটার কেন দরকার পড়লো? এই প্রশ্নটা আমি আপনাকে উল্টো ভাবে করি। প্রথমত যেটা স্বাধীনতার ঘোষণা বলা হয়, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটাতে তো বহু কিছু খুব স্পষ্টভাবে বলা আছে। ওখানে বলা আছে সাম্যের কথা, সেখানে বলা আছে মানবীয় মর্যাদার কথা। এই নীতিগুলোর ভিত্তিতে এটা ছিল আমাদের রাষ্ট্রীয় ফ্রেমারদের ভিশন। এটা কিন্তু ভিশন, সেই ভিশনটাকে মূলনীতিতে পরিণত করা হয় যখন 72 সালে সংবিধানটা প্রণয়ন করা হয়। দুটা কিন্তু আলাদা জিনিস। আপনার যদি স্বাধীনতার ঘোষণায় যদি যথেষ্ট হতো, তাহলে কিন্তু সংবিধানে মূলনীতির দরকার হতো না। যথেষ্ট ছিল না, বা এটাকে আরেকটু ইলাবোরেট করার দরকার হয়েছে, আমি ওইভাবে বলবো। যথেষ্ট ছিল না এটা বলবো না, বা এটাকে আরেকটু চিহ্নিত করা, আরেকটু বিশদভাবে খুলে বলার দরকার ছিল। সে কারণে কিন্তু সংবিধানের মূলনীতিতে এবার এই বিষয়গুলোকে আপনার কোডিফাই করা হলো। 4টা মূলনীতি, তাই না? এখন সংবিধানের মূলনীতি তো থাকলো, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে অংশটা, তার উপর সেটাতেও থাকলো, যেটা সংবিধানের 2য় অনুচ্ছেদ, 2য় অধ্যায়। এত কিছু থাকার পরেও আমরা তো মূলনীতিগুলোকে তো আমরা কি 55 বছর, এটা আপনার কাছে প্রশ্ন, আমরা কি আপলোড করতে পেরেছি? বাংলাদেশকে সেই রাষ্ট্র, যেই মূলনীতির ভিত্তিতে এটাকে তৈরি করা হয়েছিল, বাংলাদেশ কি সেই রাষ্ট্র হয়ে উঠতে পেরেছে? পারেনি। তার মানে মূলনীতিগুলো কিন্তু অবসলিট না, মূলনীতিগুলো খুব ইম্পর্টেন্ট। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যেই আপনার ভিশনটা ছিল, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেগুলোকে ক্রমে ক্রমে এগুলোকে আবার ইলাবোরেট করতে হয়েছে, প্রথমে এক ধাপে করতে হয়েছে। এবারে আমরা 55 বছরের ইতিহাসে দেখলাম এই মূলনীতিগুলো কিভাবে ভুলুণ্ঠিত হতে দেখলাম, এবং চূড়ান্ত হলো সেটা 2024-এ এসে। এবার আমরা মূলনীতি তো ভুল বলছি না, সবই ঠিক আছে, সবই ছিল, সবই আছে, কিন্তু সেটাকে আবার রিভিজিট করার দরকার হচ্ছে, সেটাকে আরেকটু ইলাবোরেট করার দরকার হচ্ছে, আবার জনগণকে এটার সাথে নেওয়ার দরকার হচ্ছে। এবং এবার আরেকটু বুঝিয়ে বলার ব্যাপার আছে যে আপনি ধর্মনিরপেক্ষতা যেটা ছিল, দেখেন এটা আছে, কিন্তু এবার আসেন এটাকে আরেকটু ভালোভাবে বুঝি। সার্বভৌমত্বের ধারণা, আত্মনিয়ন্ত্রণের ধারণা সংবিধানের একদম ডিএনএর ভিতরে, আমাদের 72-এর সংবিধানের, সেটাকে আসুন ওটাকে আবার নতুন করে বুঝি। এই বাংলাদেশ সনদ সেই নতুন করে বোঝা বা নতুন করে অঙ্গীকার নারী একটি ধাপ। এটা কোনোভাবেই আপনার আগের 72-এর সংবিধান, আপনার আমাদের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা, দলিল, এগুলাকে নেগেট করা না, বরং এগুলাকে আরো রিঅ্যাফার্ম করা। এবার করা, এর আগের গুলো তো হয়েছিল আপনার, এখানে এই মূলনীতিগুলো উল্লেখ করা হলো না কেন? হয়েছে তো এখানে। আমি ওই আলোচনাটা আসছি, তার আগে একটু বলে নেই, যেটা হচ্ছে যে আমরা 26শে মার্চ তো আমরা অফিসিয়ালি এই সনদটাকে উন্মোচন করলাম, ঠিক আছে, একটা জনতার সনদ হিসাবে। তার আগে দুটো কথা এখানে বলে নেওয়া দরকার। এটা কিন্তু কোনো ফাইনাল ডকুমেন্ট না। আমরা
শুরুতেই একদম 2024 ডিসেম্বরে যখন এটা নিয়ে কাজ শুরু হয়েছিল, তখনই আমরা এটা একেবারে কোর আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা হবে একটা লিভিং ডকুমেন্ট। এটা পাল্টাতে থাকবে প্রয়োজনে প্রতি বছরে। আমরা প্রতি বছর যদি আমরা সবাই বেঁচে থাকি, প্রতি বছরই হয়তো মার্চ মাসে আমরা একটা সম্মেলন আকারে আরো বেশি মানুষ নিয়ে বসবো, আরো বেশি মানুষ নিয়ে। আমি আগামীবার আপনাকেও আশা করছি সেটাতে বসে আমরা এবার দেখবো 1 বছর তো আমরা এই আটটা অনুচ্ছেদ নিয়ে এগোলাম। আমাদের অনুচ্ছেদ গুলোকে নতুন ভাবে একটু লেখার দরকার আছে কিনা, কোনোখানে কোনো শব্দ ভুল লেখা হয়েছে কিনা, কোনোখানে কোনো একটা শব্দ মিসিং হয়ে গেছে কিনা, বা নতুন আরো একটা অনুচ্ছেদ ঢুকাতে হবে কিনা, এটা কিন্তু প্রতি বছরই যুক্ত হতে থাকবে। তো এটা হচ্ছে কিন্তু এটার একটা কোর জায়গা। এটা কোনো অফিসিয়াল কোনো জনপ্রতিনিধিদের ডকুমেন্ট না, এটা কোনো রাষ্ট্রীয় ডকুমেন্ট না, রাষ্ট্রীয় আইন না, এটা কোনো সংবিধান না, সংবিধানের ব্যাখ্যাও না। এমনকি এটা হচ্ছে যেই ভিত্তিতে এটা একটা লিভিং ডকুমেন্ট, চলমান থাকবে। এই কারণে কি আপনি সমাজতন্ত্রের জায়গাটা এখানে রাখেন নাই, এই সমাজতন্ত্রটা আর এখন কার্যকর না, এই চিন্তা থেকে এটা। আচ্ছা, আমি সমাজতন্ত্রের কথাটা আসছি। আপনি মূলনীতিগুলো, আপনার প্রশ্নটা ছিল মূলনীতিগুলো এখানে আছে কি নেই। আপনি যদি আপনার সামনে যদি সনদটা থাকে, আপনি দেখবেন রাষ্ট্রীয় মূলনীতি আপনার যেটা সংবিধানে 72 সংবিধানে যে 4টা মূলনীতি ছিল, তার মধ্যে 3টি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, 3টাই কিন্তু আছে। যেটা এক্সপ্রেসলি নেই সেটা হচ্ছে সমাজতন্ত্র। ঠিক আছে, এখন সমাজতন্ত্রের বিষয়টা আপনার এটা মনে হয় আমাদের একটা কনসেনসাস থাকা উচিত। আপনার সংবিধানে যখন সমাজতন্ত্রের কথাটা উল্লেখ করা হয়, আমরা কি আমাদের রাষ্ট্রের ফ্রেমাররা কি আমরা এই প্রশ্নটা করেছি, ওনারা কি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে অ্যাজ এ সিস্টেম, সোশ্যালিস্ট সিস্টেম, যেরকম সিস্টেম হচ্ছে কিউবা, যেরকম সিস্টেম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সেরকম সিস্টেম তৈরি করার উদ্দেশ্যে কি সমাজতন্ত্র শব্দটা ঢুকিয়েছিলেন? না, ওনারা নিয়েছিলেন সমাজতন্ত্রবাদের অর্থনীতির কিছু 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 ফিচার, সেগুলোকে ইনকর্পোরেট করার জন্য সমাজতন্ত্র শব্দটা ব্যবহার করেছেন। বাংলাদেশ কিন্তু সোভিয়েত ইউনিয়নের মতো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য তৈরি করা হয়নি। অন্তত আমার বুঝ, আমার ধারণা, আপনিও একমত হবেন, ওভাবে তৈরি হয়নি। সেই ধারণাগুলোরই সমাজতন্ত্রবাদের অর্থনীতির কিছু ফিচারকে পরে টাইম টু টাইম আমরা দেখেছি 72 থেকে 75-এ, এমনকি বাকশাল কর্মসূচির পেছনেও কিন্তু সেটা ছিল। কিছু ফিচারকে আনা হয়, কিছু পিক এন্ড চুজ করে কিছু জিনিস আনা হয়, সেটা জনকল্যাণমূলক অর্থে, অর্থনৈতিক মুক্তির অর্থে, এবং সবচেয়ে বঙ্গবন্ধুর ভাষায় যেটা দেশের মানুষকে ভাত দিতে পারার লক্ষ্যে, প্রত্যেক যেন 2 মুঠো ভাত খেতে পায়, এই জায়গা থেকে। এবং সেটা কিন্তু আপনি খেয়াল করবেন, ওই অর্থে সমাজতন্ত্র আপনার দেশকে সমাজতান্ত্রিক দেশ না বলেও গত 17 বছর যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটা পরিচালনা করছেন, ওনারও কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সমাজতন্ত্র ছিল না, কিন্তু যেটা ছিল সমাজতান্ত্রিক সেই আইডিয়াগুলা বা সমাজতন্ত্রবাদের অর্থনীতির যে কিছু প্রোটেকশন দেয়, যেগুলো এমনকি অনেক পুঁজিবাদী রাষ্ট্র আছে, সেগুলোর দিকে, কল্যাণ রাষ্ট্রের দিকে, যে সেটা কিন্তু রাখা হচ্ছিল সমাজতন্ত্র যাতে এখানে প্রবেশ করতে না পারে। এখন যেই অর্থে সমাজতন্ত্র আমাদের রাষ্ট্রীয় মূলনীতির অংশ ছিল, সেই অর্থে সমাজতন্ত্র চর্চা হয়েছে। আবার সমাজতান্ত্রিক সিস্টেম হিসেবে বাংলাদেশের মূলনীতিকে কিন্তু কখনোই বাংলাদেশ রাষ্ট্র গ্রহণ করেনি। সেটা অন্তত আমার বোঝা ভুল থাকতে পারে, আমাদের একটা সামষ্টিক বোঝা। আমরা কিন্তু এই জিনিসটা বিবেচনা করেছিলাম যে শব্দ হিসেবেই আনবো কিনা, পরে মনে হলো যে না, এখন আর 72-এ আজকে থেকে 55 বছর আগের পটভূমি না, কোল্ড ওয়ারের পটভূমি না, বিশ্ব রাজনীতি পাল্টে গেছে। আমরা কিন্তু আমাদের সনদে দেখবেন যে ঠিক যে ভিশন থেকে সমাজতন্ত্র শব্দটা ঢুকানো হয়েছিল, ওগুলা কিন্তু আমাদের একাধিক অনুচ্ছেদে আছে। তো এই যে যখন অনেকে বলছেন যে এখানে তো মূলনীতি বাদ দেওয়া হয়েছে, মূলনীতি তো বাদ দেওয়া হয়নি, বরং সেটাকে আরো ডিফাইন করে ঢুকানো হয়েছে। হয়তো শব্দটা ব্যবহার হয়নি, সেটাও তাও সব সমাজতন্ত্রের ক্ষেত্রে, বাকিগুলোর তো শব্দের উপর আলাদা আলাদা অনুচ্ছেদই আছে। এবং একটা কথা হচ্ছে যেটা বোঝার ব্যাপার আছে এবং যেটা বলার আমরা বলতে চাই, যে বাংলাদেশ সনদে এটার ডিএনএ এর অংশ যদি বলেন, এটা যদি আপনারা ডিএনএ খুঁজতে যান, সেই ডিএনএ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সেই ডিএনএ হচ্ছে 6 দফা, সেই ডিএনএ হচ্ছে 72-এর সংবিধান। মানে এর বাইরে তো নাই, বরং এগুলো হচ্ছে এটা ডিএনএ এর অংশ। এবং সেটাকেই আরো কিভাবে আরেকটু ইলাবোরেট করে, রিঅ্যাফার্ম করে আমরা সহজভাবে বলতে পারি, আমাদের প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে এই
আবার সেই মৌলিক চেতনাগুলোকে আপনার রিভিজিট করা, এবং রিভিজিট করে এবার একটা অঙ্গীকার নেওয়া সক্রিয়ভাবে। এটা কোনো রাষ্ট্রের চাপিয়ে দেওয়া আইন হবে না, এটা কোনো অধ্যাদেশ হবে না, এটা কোনো সংবিধানের ধারা হবে না যেটা চাপিয়ে দেওয়া হবে। এইবার আমরা নিজেরা বলবো এমন রাষ্ট্র আমরা চাই। আগে তো আমরা চাইতে হবে, জনগণ, এই আমি আপনি কিন্তু আমরাই জনগণ। আমরা যদি না চাই তাহলে এটা কে চাবে? এবার কিন্তু আমরা চাচ্ছি, এবং এটার সাথে সংবিধানের বীরত্ব দূরের কথা, বরং এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এবার কিছু আলোচনা, যেখানে একটা গ্রুপ জেনজিরা যেখানে বলছে 72 সংবিধান তারা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, তারা জুলাই সনদের কথা বলছে। প্রশ্ন উঠেছে অনেকে যেটা তুলছেন, এটা কি জুলাই সনদের পাল্টা বাংলাদেশ সনদ? এটা আচ্ছা, প্রশ্নটা এসছে, এটা একটা আনফরচুনেট প্রশ্ন। তার আগে একটু বলি, এটা আসলে খুব আনফেয়ার একটা অ্যালিগেশন হবে যদি বলি আমরা জেনজিরা চাচ্ছেন। কোন এক হান্নান মাসুদ কোন এক জায়গায় যে বললেন যে জেনজি চায় না 72 সংবিধান, সে বললে তো হবে না। সে জেনজির কে? সে জেনজির প্রতিনিধি কবে হলো? তাকে জেনজিরা, আমাদের জেনজি মানে তো একটা বিশাল প্রজন্ম আমাদের তরুণদের, সে তাদের প্রতিনিধিত্ব কবে করে? এই কথাটা ও জায়গাতেও ভুল। আর সবচেয়ে বড় কথা, জেনজিরা তো চাই, ব্যাপারটা তো জেনজিদের চাওয়া না। কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষ 72 সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, সেটা তারা চায়। এটা তারা চায় না তারা, সেটা তারা চায় কারণ 72 সংবিধান থাকলে তারা যেই ভিত্তি নিয়ে বাংলাদেশকে যে বিকৃত পথে নিতে চাচ্ছে রাজনৈতিকভাবে, সেটা তারা নিতে পারে না। এই কারণে তারা বলে। ঠিক আছে, তো আমি যে কথাটা আপনাকে বলছিলাম, এই গত 4 দিনে এই সনদটা প্রকাশ হওয়ার পর প্রায় 60,000 মানুষ, এরা কিন্তু বেশিরভাগ, আমি আপনাকে বলতে পারি, আমি ব্যাক এন্ডের ডাটাগুলো আমি দেখেছি, এরা কিন্তু বেশিরভাগ সেই জেনজির মানুষই, যারা তরুণ প্রজন্ম, তারাই কিন্তু সবচেয়ে বেশি। এই 60,000-এর বেশিরভাগ স্বাক্ষরকারী হচ্ছে তারা। এবং সবচেয়ে বড় কথা, এবং আমি যেটা বুঝেছি, আমাদের তরুণ প্রজন্ম স্বাধীনতার ইতিহাসকে তারা নতুন ভাবে দেখতে চায়, বুঝতে চায়, এটাকে ধারণ করতে চায়। তারা শুধু ধারণ করার, এবং তারা 72 সংবিধানকেও তারা তো ছুঁড়ে ফেলা দূরের কথা, তারা এটাকে এমব্রেস করতে চায়। এবার বুঝে শুনে করতে চায়, যাতে তাদেরকে কেউ উল্টাপাল্টা বুঝাতে না পারে। 18 কোটি দেশ মানুষের মাঝে 60,000 কি খুব উল্লেখযোগ্য? একদমই না, কিন্তু এটা মাত্র 4 দিনে, সেটাও আপনি মাথায় রাখবেন। আমরা তো চাই এই সনদ দেশের সমস্ত মানুষের কাছে যাক, এটা নিয়ে আলোচনা হোক, এটা নিয়ে ডিবেট হোক, এটা নিয়ে বিরোধিতা হোক, এবং 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 এই আলোচনার মধ্যে দিয়ে আমরা এটার প্রতিটা আলোচনার একটা ভালো দিক আছে। বাড়ি ভাই, এই 4 দিনে কি হয়েছে? 4 দিনে দেখেন, আমরা দেখলাম এই আমরা যা আশা করি নাই, বহু মানুষ এই যে প্রশ্নটা করছেন, যে অভিযোগ করছেন মূলনীতি নাই কেন, তার মানে উনি মূলনীতিটাকে ধারণ করেন বা দেখতে চান বলে ওনার মতো করে দেখতে চেয়েছেন। এই যে অ্যাফার্মেশনটা হলো, হাজারে হাজারে মানুষ করেছে। এই যে 72 সংবিধান নিয়ে আলোচনা এতবার হলো, যে এটা আছে কি নাই, স্বাধীনতার ঘোষণা এখানে কি আছে কি নাই, বা এগুলোকে রিপ্লেস করার অপচেষ্টা এই বাংলাদেশ সনদে করা হয়েছে কি হয় নাই, এই যে আলোচনাটা হচ্ছে, আমি তো মনে করি সনদের একটা লক্ষ্য সেখানে বাস্তবায়িত হয়েছে। আমরা যেটা দেখতে চাই, এই আলোচনাগুলো তো দেখতে চাচ্ছিলাম, মানুষ যে এগিয়ে আসুক, এগুলোর পক্ষে শক্তভাবে দাঁড়াক। কারণ যে 72 সংবিধানের পক্ষে দাঁড়াবে, সে আসলে দেখবে যে সনদের পক্ষে, বাংলাদেশ সনদের পক্ষে দাঁড়ানোর বিপক্ষে দাঁড়ানোর তার আসলে কিছু নেই। দুটো আসলে একই জিনিস, মানে স্পিরিটে, ইন স্পিরিট, ইন ডিএনএ, ইন ভিশন, একই জিনিস। আচ্ছা, আমাদের 3 ধরনের রেসপন্স আমরা পেয়েছি গত 4 দিনে, এবং সেগুলো খুব মনোযোগ দিয়ে আমরা দেখেছি। এক ধরনের রেসপন্স হচ্ছে সাজেশন, যে আপনারা এই জিনিসটা এভাবে কেন বললেন, ওভাবে কেন বলতে পারতেন, বা ওভাবে দেখলে বেটার হতো। এগুলা খুব কনস্ট্রাকটিভ সাজেশন, এবং আগেই বলেছি এটা একটা লিভিং ডকুমেন্ট। এই সাজেশন গুলা তো উঠে আসবেই। আরেক ধরনের ওপিনিয়ন আছে যারা বুঝতে পারেননি বা বিভ্রান্ত হয়েছেন। তারা একটা শব্দ একভাবে, একটা নির্দিষ্ট একভাবেই গত 55 বছরে কিছু শব্দমালা দেখতে অভ্যস্ত, তারা ঠিক ওই ধরনের ফ্রেজিং, ওই ধরনের ওয়ার্ডিং দেখছেন না, তারা একটু বিভ্রান্ত হয়ে গেলেন। তারা ভাবলেন যে এটা আবার কোন গোষ্ঠী, এক ধরনের সন্দেহ তৈরি হলো। এবং আমি মনে করি এই সন্দেহটা পজিটিভ বাড়ি ভাই, কারণ আমাদের দেশে এত বেশি মির্জাফর, মোস্তাক বছরে বছরে জন্ম নিয়েছে,
মানে এক এক যুগে আমরা দেখেছি। আমরা আমাদের দেশে এতবার বহু মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম, তারা আমাদেরকে এতবার আমাদের বিশ্বাসঘাতকতা করেছে জাতির সাথে। আমরা আমাদের জনগণ যদি সন্দেহবাতিগ্রস্ত হয়, কোন একটা নতুন উদ্যোগকে যদি একটু সন্দেহের চোখে দেখে, আমি তো বলি সেভাবেই দেখা উচিত। আপনারা বাংলাদেশ সনদকে সন্দেহের চোখেই দেখবেন। বাংলাদেশ সনদ কেন, আজকে যে কোনো সনদ, যে কোনো কিছু, যে কোনো উদ্যোগ আসলে সন্দেহের চোখে দেখবেন। প্রথম রেসপন্সটা তাই হওয়া উচিত, এবং আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি নিজে হলেও সেভাবেই দেখতাম। এটাও কি একটা ধারণা আসছে যে আপনিও ৭২ সংবিধানে হুবহু ৭২ সংবিধানে থাকতে চাচ্ছেন না, এটা পরিমার্জন পরিবর্তন চাচ্ছেন? না, এটা একেবারেই একটা ভুল কথা। এটা সেটা হলে, তাই যদি হতো না, একটা জিনিস হচ্ছে আপনি পরিমার্জন পরিবর্ধনের কথা যখন বলেন, বা কোনো একটা এক্সিস্টিং আইডিয়াকে আবার নতুন করে বোঝার ব্যাপার থাকে, সেটা তো একটা পজিটিভ জিনিস, সেটা একটা চলমান প্রক্রিয়া, এটা সংবিধানের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা তো হবেই। কিন্তু ৭২ সংবিধানকে রিপ্লেস করা, ইউনুস গঙ্গা করছে একভাবে, আমরা করছি মনে হয় আরেকভাবে, এই যে এই ধরনের যে প্রচারণাগুলো আবার কেউ একটা গোষ্ঠী ছড়িয়েছে এই বাংলাদেশ সনদের বিরুদ্ধে, এটা আমি বলবো, আমি তো দুটো গ্রুপের কথা বললাম। একটা গ্রুপ আপনার না মানে হয়তো ঠিকমতো বুঝতে না পারে, কিছুটা সন্দেহ থেকে, একটা গ্রুপ সাজেশন দেওয়ার ঢঙে, আর আরেকটা গ্রুপ যারা বলছেন তারা সরাসরি মিথ্যাচার করছেন। আমি এটা একদম দায়িত্ব নিয়ে বললাম, কারণ ওনারা আসলে পড়ে দেখেননি, বা পড়েছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো ওনারা হয়তো চান না যে মানুষ এই মূলনীতিগুলোর অংশ হোক, নিজে শক্তভাবে এই মূলনীতিগুলোর পক্ষে দাঁড়াক, তারা হয়তো চান না। এই কারণে আপনার উদ্যোগটাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু আমি মনে করি অল পজিটিভ, অল ইতিবাচক এই জায়গা থেকে, যে এই আলোচনাগুলোর ফলে যেই সুযোগটা, এই আলোচনা যারা করছেন, এই সমালোচনা যারা করছেন, তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। একদম একদম, তাদের মধ্যে অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। যেমন ধরেন আপনারই একটু আগে আরেক অনুষ্ঠানে শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের ভাই ছিলেন, আমি ওনার কথাগুলো আমি একটু করে শুনলাম। যেমন উনি কিন্তু, ওনার সাথে উনি আমাদের লঞ্চিং ইভেন্টও ছিলেন, এবং মানে আমরা তো ওনাকে সম্মানের সাথে এনেছি ওখানে, কারণ ওনারা হচ্ছে আমাদের একটা জাতির ইনেবে পথ প্রদর্শক। ওনারা মুক্তিযোদ্ধারা বেশ কয়েকজন এখনো আছেন, বেঁচে আছেন, আমাদের সাথে আছেন পাবলিক লাইফে, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। উনি কিন্তু একটা সাজেশন আমার সাথে শেয়ার করেছিলেন প্রোগ্রামের মধ্যে উনি খুব ব্যস্ত ছিলেন। সাজেশনটা ছিল যে তোমরা এখানে একটা প্রস্তাবনা, একটা প্রিএম্বল কেন দাও না? খুবই ভালো প্রস্তাব। ইনফ্যাক্ট প্রিএম্বলের কথাটা আমরা নিজেরাও বিবেচনা করেছিলাম পারি ভাই, ওমর সেলিম শের ভাইকে হয়তো ব্যাখ্যা করে উঠতে পারিনি। আমরা করেছিলাম একটা প্রিএম্বল যুক্ত হবে কি হবে না, সেটা আসলে আপনার প্রেজেন্টেশনের ব্যাপার, সেটা একটা স্টাইলের ব্যাপার। একটা জিনিসকে আমরা কি দীর্ঘ করতে চাচ্ছি কিনা, শর্ট করতে চাচ্ছি, এক পাতার মধ্যে আনতে চাচ্ছি কিনা পুরো বিষয়টা, সেটা ওদিক থেকে প্রিএম্বলের এগেইনস্টে আমাদের কারোই কোনো ওরকম কোনো মানে অবস্থান নেই। এবং যদি প্রয়োজন হয়, আমি তো মনে করি ওমর সেলিম শের ভাই আমাদের এর পরে রিভিশন গুলোতে আরো শক্তভাবে আসবেন। যদি মনে করেন এমন কোনো কথা যেটা চার্টারে বলা হচ্ছে না, সেটা প্রিএম্বলে আরেকটু ভালোভাবে এক ধরনের ভূমিকা হিসেবে বলে দিলে মানুষ আরো ভালো বুঝতে পারবে, ওয়াই নট? আমরা তো চাচ্ছি মানুষ এই চার্টার যত স্বচ্ছ হয়, যত এই সনদ যত বেশি মানুষ বুঝে সাইন করুক। আমরা চাই না কেউ না বুঝে সাইন করুক, আমরা চাই সে বুঝে সাইন করুক, বুঝে অঙ্গীকার করুক। তো এটা হচ্ছে এক ধরনের, এই যে ওনার যে সাজেশনটা, ইট ইজ ভেরি পজিটিভ, এবং এটা আমরা মানে আমাদের সৌভাগ্য। যে ৭০০০ সাইন করেছে, এরা কি বুঝে সাইন করেছে, না একটা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য? এটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি তো আশা করি মানে অন্তত আমাদের দেশের মানুষ যখন সাইন করে, আমি তো মানে, কারণ সাইনের ব্যাপারটা আছে যে এমন ভাবে পেজটা সাজানো যে আপনাকে আসলে ওটা পুরোটা পার হয়ে আসতে হয় সাইনের জায়গাটায় আসতে হলে। এবং আমাদের সনদের একদম শুরুতেই লেখা আছে, আমরা তো সেই মানুষ, আমি এখানে একটা মোবাইল ফোন নিচ্ছি, আমার টার্মস অফ কন্ডিশন নানা কিছু আছে, আমি 2-3 পাতা পড়িও না, নিচে গিয়ে সিগনেচার করি। সেটা আপনি মোবাইল ফোন যখন আপনি কেনেন, মানে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। ওখানে অনেক সর্বশেষ যে গণভোট, বাংলাদেশের গণভোটটা হলো, এগুলো পরে ভোট দিয়েছে, হ্যাঁ না বা কয় শতাংশ হতে পারে সেটা? সেটা তো ডেফিনেটলি এটা হয়তো সমীক্ষার বিষয়। আবার আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, ইভেন ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করতে গেলেও আপনাকে একটা বিশাল চুক্তির মধ্যে দিয়ে যেতে হয়, এটা কেউ পড়ে করে না। আমাদের সনদটা
আমরা এটাও একটা লক্ষ্য, এটাও একটা কারণ ছিল, এই জন্য আমরা এটাকে খুব সংক্ষিপ্ত করতে চেয়েছি। এমনকি প্রিএমবলও রাখা হয়নি, মাত্র 8টা মাত্র ধারা, 8টা মাত্র খুব সহজ বাক্য, যত ছোট করা যায় সেই জায়গাটা আমাদের দিক থেকে করা ছিল। এবার কেউ যদি তখন না পড়ে, আমি আশা করবো তারা পড়ে নেবেন। এই যে এখন এত বিতর্ক তৈরি হচ্ছে, অন্তত এখনো আবার নতুন করে ভিজিট করুক, ওনারা পড়ে নিয়ে দেখুক, এই যে আমি একটা সাইন করলাম, কি জিনিসে সই করে আসলাম বাবা, একটু দেখি। এবং যদি একমত না হন আপনি সেটাও জানান, আবার আরেকটা পাল্টা পোস্ট দিয়ে জানান যে আমি এটার সাথে একমত না, এই কারণে একমত না, সমস্যা তো নাই। কিন্তু এর মধ্যে দিয়ে মানুষ যে বাংলাদেশের মৌলিক ধারণাগুলো নিয়ে, এই রাষ্ট্রের মৌলিক ধারণাগুলো নিয়ে ভাববেন, কথা বলছেন, অবস্থান নিচ্ছেন, সেটা পক্ষে নিক বিপক্ষে নিক, সেটা তো একটা ইতিবাচক দিক। পারি ভাই, এই আলোচনাটা তো দরকার আছে। আজকে যদি এই আলোচনাটা আমাদের আজকে থেকে ধরেন কয়েক বছর আগে যদি হতো, তাহলে কিন্তু হয়তো আমরা 2024-এ এই পরিস্থিতি দেখতাম না বাংলাদেশে, একেবারেই দেখতাম না, এই বিশ্বাস আমার আছে। যেমন আপনি একটা কথা বললেন, একটা সমালোচনা ছিল যে সমাজতন্ত্রের বিষয়টা কেন বাদ দেওয়া হলো। আমি আপনাকে ব্যাখ্যা করলাম যেটা আসলে বাদ দেওয়া হয়নি, সেটা এসছে যে ভিশন থেকে বঙ্গবন্ধু, অন্তত আমাদের বোঝা মতে বঙ্গবন্ধু বা রাষ্ট্র পরিচালনার সময় সবচেয়ে দীর্ঘকাল ধরে বঙ্গবন্ধুর আদর্শের সরকার, শেখ হাসিনার সরকার যেভাবে এই শব্দটা বুঝেছেন, অন্তত আমি মনে করি সেটার সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমি মনে করি বিরোধী দলেরও অন্যান্য দলেরও এই ধারণার সাথে দ্বন্দ্ব নেই। তারাও কেউ ঠিক ওই অর্থে একটা সোভিয়েত সিস্টেম গড়ার চিন্তার সাথে কখনোই ছিলেন না। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন একটা আলোচনা এসছে, আমি দেখলাম আমাদের পরিচিত এক অধ্যাপক, উনি বলেছেন যে জাতীয়তাবাদের বিষয়টার সাথে উনি একমত হতে পারছেন না, ঠিক যেভাবে আছে, যেই ভাষায় আমাদের সনদে আছে, বাংলাদেশ সনদে। প্রথম কথা, আমরা কি একটা জাতীয়তাবাদী রাষ্ট্র চাই কিনা, সেটা হচ্ছে প্রথম কথা। জাতীয়তাবাদ নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। কেউ বলে জাতীয়তাবাদী রাষ্ট্র একটা শোভিনিস্টিক রাষ্ট্র, এই রাষ্ট্র একসময় নিপীড়নমূলক হয়ে ওঠে। আমরা আমাদের আলোচনায় দেখেছি মানে আমাদের নিজেদের দেশের ইতিহাস, পার্শ্ববর্তী বহু দেশের ইতিহাস, ল্যাটিন আমেরিকা, আফ্রিকার বহু দেশের ইতিহাস আমরা একটু দেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, না, বাংলাদেশের মতো একটা দেশে জাতীয়তাবাদ একেবারেই একটা দরকারি একটা ধারণা। ইউরোপ না, বাংলাদেশের ক্ষেত্রে দরকার। এবার সেই জাতীয়তাবাদ কোন ধরনের জাতীয়তাবাদ, কিন্তু আসলে এক জাতীয় কনসেপ্ট না, এটা এক এক দেশে এক এক সোসাইটিতে এক এক ধরনের জাতীয়তাবাদ ডেভেলপ করেছে। তাহলে আমাদের জাতীয়তাবাদটা হবে যে ধরনের জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদে আপনি আমার দেশের সকল বর্ণ ধর্ম সকল নৃগোষ্ঠীর মানুষ এটাকে ধারণ করে কিনা। আমাদের সনদে দেখবেন এটা স্পষ্টভাবে বলা আছে, আপনি পড়ে দেখেন জাতীয়তাবাদের এটা, আমরা কিন্তু প্রথমেই সেটাকে অ্যাড্রেস করেছি। আরেকটা প্রশ্ন অনেকের, আপনাদের পেছনে আসলে কে? পেছনে আমরাই। পেছনে বাংলাদেশ সনদের মানে পেছনে বা আগে বা সামনে বলে কিছু নেই। আপনাকে তো আমি শুরুতে বললামই যে 2024-এ যখন এই যে আপনার এই যে তথাকথিত জুলাই সনদ টনদ এসব বাকুয়াস, এগুলো আলোচনাতেও নাই। সেই ডিসেম্বরে 2024-এর কোন এক সময় এই আলোচনাটা শুরু হয়, এবং আমরা দেখেন মাত্র 8টা অনুচ্ছেদ শেষ করতে আমাদের এতদিন লেগে গেল প্রায়। মানে তার মানে আপনাকে আমরা তো একটু বোঝাতে পারছি তো নিশ্চয়ই যে উই ডিডন্ট টেক ইট লাইটলি। এক একটা অনুচ্ছেদ লিখতে আমাদের সপ্তাহের পর সপ্তাহ আলোচনা গেছে, ডিবেট গেছে, বইপত্র নিয়ে, ইতিহাস থেকে আমাদের দেশের ইতিহাস, অন্য দেশের ইতিহাস। হ্যাঁ, প্রথমেই আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে যে ধর্মনিরপেক্ষতার উপর অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, কেন থাকবে। আমাদেরকে বিচার করতে হয়েছে যে ধর্মনিরপেক্ষতার এই আইডিয়াটা গত 55 বছরে এটা কিভাবে থাকার ফলে কিভাবে হয়েছে, অথবা কিভাবে না থাকার ফলে আমরা এটা কোন জায়গায় এটার অপব্যবহার দেখেছি, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয়েছে, আগে জাস্টিফাই করতে হয়েছে যে এই বিষয়টা এই চার্টারে আসার মতো কিনা। যখন এসছে তখন আমরা ঠিক করেছি যে আগের জায়গা থেকে এবার এক স্টেপ এগিয়ে কিভাবে আপনার এই ধর্মনিরপেক্ষতার আইডিয়াটা ঢোকানো যায়। যেমন আপনি খেয়াল করবেন আমাদের 72-এর সংবিধানের 12 অনুচ্ছেদে যেভাবে ধর্মীয় রাজনীতির বিষয়টা ছিল, ওটা কিন্তু পরের সংশোধনগুলোর মাধ্যমে এটা কিন্তু বাদ পড়ে গেছে। আপনি দেখবেন যে ওখানকার মৌলিক ধারণাগুলোকে কিন্তু ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত মৌলিক ধারণাগুলোকে এই চার্টারে আবার রিভাইভ করা হয়েছে। আমরা কিন্তু বসিনি যে আপনাদের আজকে কোনো একটা সরকার এসে সংবিধান সংশোধন করে আবার ফিরিয়ে আনবে। আমরা কিন্তু চার্টারে এটাকে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটাকে একেবারে স্পষ্টভাবে তুলে ধরেছি। আর আপনি চার্টারের প্রথম লাইনটাই দেখবেন, সবার উপরে কি, সনদের নাম বাংলাদেশ সনদ, তার নিচে কি লেখা, পরের লাইনটা কি, ট্যাগ লাইনটা কি,
কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে জনতার জনতার অঙ্গীকার সনদ। এই সনদ, আপনি বললেন না পেছনে কে আছে, পেছনে আপনি আছেন বাড়ি ভাই, পেছনে আমি আছি, এবং এই পেছনে একটা যেই- পয়েন্ট থেকে ফাইনাল না আরো পয়েন্ট যুক্ত হতে পারে বা বাদ যেতে পারে? অবশ্যই যুক্ত হতে পারে। যেটা বললাম না, এই চার্টারটা আপনার, আমরা তো মানে একদম মানে আমাদের প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এটা প্রতি বছর প্রয়োজনে আমরা এটাকে পাল্টাতে থাকবো, আরো এটাকে ডেভেলপ করতে থাকবো। এবং আমি তো আগেই বলে দিলাম যে আগেবার আপনিও থাকছেন এই আলোচনায়। এই প্যানেলটার কোন নাম আছে? যে প্যানেলটার কোনো নাম নাই। ইন্টারেস্টিং হচ্ছে এটা, আপনি বলতে পারেন এটা ভেরি আনপ্রেসিডেন্টেড। এখানে কোনো আমরা সংগঠন করে, কোনো কমিটি করে, কোনো আহ্বায়ক কমিটি করে করা হয়নি। কিছু মানুষ, কিছু নাগরিক আমরা বসে প্রচুর খাটাখাটনি করে কোনো নামধাম, কোনো পদের ধার না ধরে এই জিনিসটা লেখা হয়েছে। এবং যে মুহূর্তে লেখা হয়ে গেছে এটা আর আমাদের না, আমরা এটা ছেড়ে দিয়েছি। যেই এই সনদের সাথে একমত হবেন, এই সনদ তার। এদিকেও যে নেক্সট স্টেপ হচ্ছে এই সনদটাকে আমরা চাই এটা আরো বেশি মানুষ স্বাক্ষর করুক। স্বাক্ষর করার আগে আলোচনাগুলোর মধ্যে অংশ নিক। এরপরে আপনার বিভিন্ন সংগঠন, এখানে আপনার ব্যক্তি স্বাক্ষর করতে পারে, সংগঠনও স্বাক্ষর করতে পারে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সম্ভব হলে রাজনৈতিক সংগঠনগুলো আমাদের প্রত্যাশা থাকবে তারাও এটাকে এন্ডোর্স করুক, করলে তা মানে আরো ভালো। তো এটাকে এগোতে থাকা, আপনি বললেন না এখন আমরা 60,000, যেটা 20 কোটি মানুষের ক্ষেত্রে কিছুই না। তো আমাদের প্রত্যাশা থাকবে এটা আরো বেশি মানুষ স্বাক্ষর করুক। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে দিতে চাই। আমার চোখে পড়েছে একটা সমালোচনা, যেটা আমি বলবো যে একেবারেই মিথ্যাচার। এই চার্টার সম্পর্কে বলা হয়েছে এখানে 30 লক্ষ শহীদের কথা নেই, আমাদের ধর্ষিত মা বোনদের কথা নেই, এদের কথা মানে এই চার্টারে নাকি বলা হয়নি, এটা নাকি তাদেরকে বাদ দিয়ে বলা হয়েছে। আমি আপনাকে ছোট চার্টার থেকে পড়ে শোনাই। এটা একেবারেই একটা অন্যায্য অভিযোগ এবং একটা মিথ্যা অভিযোগ। হ্যাঁ, আমরা 30 লক্ষ শব্দটা বলিনি। 30 লক্ষ শব্দ তো আমাদের সংবিধানেও বলা নেই। আপনার 2 লক্ষ মা বোনদের কথা সংবিধানেও তো বলা নেই। তাহলে কি কেউ কি এটা বলবে যে আমাদের 72 সংবিধানে এসব কথা নেই? এটা হচ্ছে যে এক ধরনের খুব, আমি বলবো যে খুব যারা 30 লক্ষটাকে বিলুপ্ত করে। না, আমাদের চার্টারে কি আছে আপনাকে আমি আগে কি আছে এটার থেকে পড়ে শোনাই, যে 30 লক্ষ শহীদের কথা আছে কিনা, গণহত্যার কথা আছে কিনা, আগে পড়ে শোনাই। আমরা দলমত নির্বিশেষে আমাদের বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সাক্ষ্য দিচ্ছে যে 1971 বাংলাদেশে সংঘটিত গণহত্যার প্রজন্মবাহিত বেদনা আমাদের জাতীয় চেতনার নির্ধারক। আমরা গণহত্যাকে আমাদের জাতীয় চেতনার নির্ধারক বলছি। এবং শুধু সেখানে বলি আমরা থামিনি, এই গণহত্যা নিয়ে আমাদের গণহত্যার এই চেতনা, জাতীয় চেতনাকে কি কি কর্মসূচির মাধ্যমে আমাদের রাষ্ট্রের কর্মকাণ্ডের অংশ করতে হবে সেটাও একটা গাইডেন্স দেওয়া আছে। কি বলা আছে চার্টারে? বলা আছে এই গণহত্যার সাক্ষ্য বহন, বিচার নিশ্চিতকরণ, স্মৃতি সংরক্ষণ, গণহত্যায় ক্ষতিগ্রস্ত সকলকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ, গণহত্যা থেকে শিক্ষা গ্রহণ, প্রজন্মান্তরে শিক্ষাদান এবং গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি অর্জন হোক আমাদের জাতি গঠনের অঙ্গীকার। এরপরে যদি কেউ বলে যে এখানে 71-এর গণহত্যার কথা নাই, তারপর সেটা তো মানে খুব অন্যায়। সাথে আরেকটা চূড়ান্ত কথা কি বলা আছে? বলা আছে একই সঙ্গে বিশ্বের যে কোনো প্রান্তে গণহত্যা ও এর ইতিহাসের যে কোনো ধরনের অস্বীকৃতি, বিকৃতি বা বিলুপ্তিকরণ প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের এই বাংলাদেশ সনদে 71-এর গণহত্যার কথা শুধু বলাই আছে তাই না, স্পষ্টভাবে বলা আছে। সাথে এই গণহত্যার যে আমাদের জাতীয় চেতনা নির্ধারক হবে, গণহত্যার এই ইতিহাসটা যে আমাদের জাতি গঠনের অঙ্গীকার হবে, সেই অঙ্গীকারের পেছনে আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলা কি হবে, স্টেপগুলা কি হবে, সেগুলো পর্যন্ত বলা আছে। তো 2024 জুলাইতে বাংলাদেশে সংঘটিত ঘটনা বলি, এটার কোনো অ্যাকোমোডেট হবে? 2024-এর এটা তো গণহত্যা না, বাংলাদেশের মাটিতে গণহত্যা শুধু একবারই হয়েছে, 1971-এ। যে ঘটনা বলি 24-এর যে ঘটনা, 24-এর ঘটনাবলী তো এখনো তো বিচারাধীন, এবং সেই বিচারও হচ্ছে এটা হচ্ছে ভিন্ন ডিবেট বাড়ি ভাই। 24-এর ঘটনাবলী সেটা গণহত্যার মধ্যে তো পড়েই না, সেটা এমনকি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে কিনা, সাধারণ আইনে কোন অপরাধের মধ্যে পড়ে
এই ঘটনাগুলোকে আপনি কিভাবে comment করবেন? সেটার উত্তর আমি এই অনুষ্ঠানে দেবো না, আমরা আরেকটা অনুষ্ঠান করতে পারি, না হলে আলোচনাটা সরে যাবে বাড়ি ভাই। কারণ হচ্ছে যে 24-এর ঘটনাবলী তো আপনার একপাক্ষিক ঘটনা না, এটা দ্বিপাক্ষিক, সেগুলোর তদন্তই হয়নি। এক পক্ষকে আপনি পুরোপুরি দায় মুক্তি দিয়ে দিয়েছেন। তো আমি তো এটা নিয়ে মন্তব্য করবো না, অন্তত এই আলোচনায় করবো না। যেটা বলতে চাচ্ছি, 1971-এর গণহত্যার কথা স্পষ্টভাবে এই মাটির বুকে বাঙালিকে বাঙালি হিসাবে গণহত্যার আরেকটা বিষয় আমার জানার একটু আগ্রহ, যখন গণ আদালতে গোলাম আজমের বিচার হলো, তখন আদালত থেকে বলা হলো এই কারণে গোলাম আজমকে তারা ফাঁসি দিয়েছে, এটা কার্যকরের দায়িত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রকে, সরকারকে। এই যে আপনাদের উদ্যোগটা, এটা ভবিষ্যতে কাকে দায়িত্ব দেবেন? এটা দুটা দু ধরনের জিনিস, এক জায়গায় মিল আছে, মিল আরেক জায়গায় অমিল আছে। আপনি যখন 90-এর দশকে যখন গণ আদালত হলো, সেটাও একটা নাগরিক উদ্যোগ, ঠিক এই চার্টারটার মতো একটা নাগরিক উদ্যোগ। মিলটা এই জায়গায় যে এই উদ্যোগ কেউ কাউকে অধিকার দেয়নি করা, এটা মানুষ নাগরিক তার নিজের অধিকার বলেই করেছে, আমরা যেভাবে চার্টারটা করেছি। এবং এই উদ্যোগ দাবি করে না যেটার কোনো আইনগত ভিত্তি আছে, যেটা গণ আদালতের রায় 90-এর দশকের, তারা দাবি করে না যে এটাই আইনের রায়। আমরাও সেরকম এই চার্টারটাকে একটা আইনি দলিল বলি না। কাকে দায়িত্ব দেবে? আমাদের দায়িত্ব তো, আমরা কাউকে দায়িত্ব দিইনি, আমরা নিজেরাই তো অঙ্গীকার করছি। এবং আমরা কারা? আমরা যারা চার্টারে অঙ্গীকার করছি, আমরা এই দেশের জনগণ, এবং আমাদের সংবিধান অনুযায়ী, 72-এর সংবিধান অনুযায়ী আমরা কিন্তু এই দেশের মালিক। আমাদের দায়িত্ব দেওয়াটা আমাদের অঙ্গীকারের মধ্যে। আমাদের জনপ্রতিনিধিরা এরপরে যখন কোন একজন জনপ্রতিনিধি কিছু একটা বলবেন, কিছু একটা করবেন, আমাদের মাথার মধ্যে এই চার্টারের মানদণ্ডগুলো থাকবে, যে তাদের কর্মকাণ্ডকে প্রশ্ন করার, যে আপনি যে এটা বলছেন, এটা তো আমাদের সংবিধানের সাথে, সংবিধানের ভিশনের সাথে যায় না, এটা তো আমি নিজে ব্যক্তি হিসাবে যে চার্টারে সাইন করেছি সেই ভিশনের সাথে যায় না, এটা বলার দায়িত্ব তার। আমরা এই প্রসঙ্গটা এখানে শেষ করবো। সংক্ষেপে অন্য একটা প্রসঙ্গে একটু আলাপ করি। জাতিসংঘের যে চিঠিটা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, এটার মানে ক্রিয়া প্রতিক্রিয়া আপনি কি মনে করেন? এটা তো একটা তো প্রতিক্রিয়া হচ্ছে, আপনি দেখেছেন যে বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু এখন পর্যন্ত এটাকে কাভারেজ দেয়নি। এটা জাতিসংঘের এই যে প্রসেসটা একটু বলি, জাতিসংঘের যে অনেকগুলো ওয়ার্কিং গ্রুপ আছে, এই চিঠিটা আসলে সেরকমই একটা ওয়ার্কিং গ্রুপকে দেওয়া হয়েছিল, যেটা ছিল আপনার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের উপর। এই এক একটা স্পেশাল র্যাপিটরের আন্ডারে এই ধরনের ওয়ার্কিং গ্রুপগুলো থাকে। তো সেখানেই আমি কারা এই দরখাস্তটা করেছিলেন আমি ডিটেলস জানি না, কিন্তু দরখাস্তের পরে কি হচ্ছে এটা আমি নিজেও ফলো করেছি আপনার মতো। ওদের প্রসেসটা হচ্ছে, আপনি জাতিসংঘ যখন এই ধরনের ওয়ার্কিং গ্রুপগুলো এই ধরনের প্রশ্ন পায়, আগে প্রথমে তারা কিন্তু প্রশ্নগুলো গ্রহণ করে, তারা কিন্তু অনেকগুলো রিজেক্ট করে। এটা তারা গ্রহণ করেছে বাংলাদেশ সংক্রান্ত, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়ত, তারা গ্রহণ করার পরে তারা ঠিক করেছে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যে আমাদের কাছে এই অভিযোগ এসেছে তোমাদের বিরুদ্ধে, এই বিষয়ে তোমাদের মতামত কি। জাতিসংঘ থেকে ফরমালি জানতে চাওয়া হয় বাংলাদেশ সরকারের কাছে, এবং বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হয়, একটা নির্দিষ্ট সময়। বাংলাদেশ সরকার কিন্তু এটাতে জবাব দেয়নি। এখন জাতিসংঘের এই প্রসেসটা হচ্ছে এরকম, যখন তারা ওয়ার্কিং গ্রুপ থেকে কোনো একটা কিছু প্রশ্ন জানতে চায়, সেটা যদি জবাব না দেওয়া হয়, তাহলে যেই প্রশ্নগুলা বা যে অভিযোগগুলা করা হয়েছে, জবাব না পেলে তারা সেটাকেই ফাইনাল করে সেটাকেই কনক্লুশন হিসাবে রিপোর্টটা লেখে। যেহেতু বাংলাদেশ সরকার এখানে জবাব দেয়নি, সেহেতু তারা তাদের যে অভিযোগগুলো ছিল, তাদের যে ওয়ান সাইডেড ইনফরমেশন গুলো ছিল, সেগুলোর ভিত্তিতেই তারা এটাকে একটা ফাইনালাইজ একটা ব্রিফ হিসেবে তাদের অবস্থানটা জানালো যে বাংলাদেশে তাহলে এটাই হচ্ছে। এটাকে আমি একটু কন্ট্রাস্ট করবো, এরকম আরেকটা ওয়ার্কিং গ্রুপের রিপোর্ট কিন্তু বাংলাদেশের উপর জাতিসংঘ প্রকাশ করেছে। সেটা হচ্ছে জনাব শাহরিয়ার কবিরের ব্যাপারে। শাহরিয়ার কবিরের ব্যাপারে আমাদের পরিচিত সহযোদ্ধাই কয়েকজন আইনজীবী, তারা কিন্তু জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপে জানিয়েছিলেন যে ওনাকে আরবিট্রারিলি অ্যারেস্ট এবং ডিটেইন করে ওনার বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে গত এত মাস ধরে। এবং এটা জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ, সেটা কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্কিং গ্রুপ ছিল। ওই ওয়ার্কিং গ্রুপ তারা শাহরিয়ার কবির ভাইয়ের বিষয়টা তারা গ্রহণ করেন, অনুমোদন মানে হ্যাঁ, তারা এটাকে টেক আপ করে কিন্তু ইউনিশ সরকারের কাছে লিখেছিল যে তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ এসছে যে তোমরা এরকম শাহরিয়ার কবিরের মতো এমন একজন মানুষকে এই ভাবে ট্রিট করছো। এই ক্ষেত্রে কিন্তু ইউনিশ সরকার সেটা একটা জবাব দিয়েছিল,
একটা জবাব দেওয়ার পরে জাতিসংঘ আবার মানে যারা মূল অভিযোগকারী তাদের কাছ থেকে আবার একটা পাল্টা রেসপন্স নেয়, নিয়ে সেটা ইউনূস সরকারকে আবার পাঠানো হয় যে তোমাদের জবাব যেগুলো দিয়েছো ওগুলো তো গ্রহণযোগ্য না, তোমরা আরো কিছু প্রশ্ন এসছে এগুলোর উত্তর দাও তাহলে। তো এরপরে ইউনূস সরকার দ্বিতীয় দফায় সেটার আর জবাব দেয়নি। তো যা যা জবাব পেয়েছে, যা যা জবাব পায়নি, সব মিলে জাতিসংঘ কিন্তু শাহরিয়ার কবির ভাইয়ের পক্ষে, ঠিক আপনি যে রিপোর্টার কথা বলছেন এই ধরনের আরেকটা রিপোর্ট দিয়েছিল। এই রিপোর্টে আওয়ামী লীগের নিষিদ্ধ করা, ইলেকশন করতে না দেয়া, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া, এগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটার মানে কি আওয়ামী লীগ বা ক্ষতিগ্রস্ত পক্ষ কি করতে পারে এখন? একটা তো হচ্ছে যে যেমন ধরেন জাতিসংঘের তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, সেটার মধ্যে দিয়ে জাতিসংঘ আপনার সবকিছুকে বিচার করে, বা ওটা তাদের একটা নিজস্ব প্রসেস আছে এবং তাদের একটা ক্রেডিবিলিটি তারা বহন করে, এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। অবশ্যই আমি নিশ্চিত যে আওয়ামী লীগ সরকার এই বিষয়গুলো তারা যখন তুলবেন বিভিন্ন ফোরামে, তারা নিশ্চয়ই এটাকে সাইট করবেন, বিভিন্ন জায়গাটাকে উদ্ধৃত করবেন, মানে সেটাই প্রত্যাশা। এবং